কথায় বলে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। তার মধ্যে শ্রেষ্ঠতম এবং সবচেয়ে জনপ্রিয় দুর্গাপুজো। সাধারণত আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে শুরু হয় দুর্গোৎসব, যা চলে বিজয়া দশমী পর্যন্ত। দশমীতে দেবীর বিসর্জন। প্রচলিত মতে এই দেবী মূর্তিকে বলা হয় মৃন্ময়ী, অর্থাৎ মাটি দিয়ে গড়া প্রতিমা। এখন চলছে সেই প্রতিমা গড়ার কাজ। কলকাতার কুমোরটুলি এখন ২৪ ঘন্টা ব্যস্ত। মৃৎশিল্পের আঁতুড়ঘর কুমোরটুলির নাম আজ জগৎ বিখ্যাত। কুমোর অর্থাৎ মাটির জিনিসপত্র তৈরি যাদের পেশা, এবং টুলি অর্থে এলাকা বা পল্লী বোঝায়। বিশেষ পেশাজীবী সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা এলাকাভিত্তিক বসবাসের প্রচলন শুরু হয় কলকাতার জন্মলগ্ন থেকে। ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গোবিন্দপুরে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে, সেখানকার বাসিন্দাদের পেশাভিত্তিক অঞ্চল বণ্টন করে শহরের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। আর এভাবেই গড়ে ওঠে আহরিটোলা, কলুটোলা, জেলেপাড়া, কাশারিপাড়া, কুমারটুলি, বেনিয়াটোলা প্রভৃতি অঞ্চল। গঙ্গার ধারে এই সুতানুটি অঞ্চলে জায়গা হয় কুমোরদের, কারণ এই শিল্পের কাঁচামাল গঙ্গামাটি সহজে পাওয়া যাবে এবং জলপথে পরিবহনের সুবিধাও হবে। আবার এই সুতানুটি এবং তার আশেপাশের এলাকায় কলকাতার বেশিরভাগ জমিদার এবং নব্যধনী বাবুরা বসবাস শুরু করেন। সে সময় কলকাতায় বারোয়ারি পূজার প্রচলন ছিল না, শুধুমাত্র বাড়িতেই দুর্গাপূজার আয়োজন করা হতো। পুজোর কিছুদিন আগে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে মৃৎশিল্পীরা আসতেন সেই সব বাড়িতে প্রতিমা গড়ার উদ্দেশ্যে।
পুজো শেষ হলে আবার তারা ফিরে যেতেন নিজেদের গ্রামে। তাদের মধ্যে কয়েকজন কাজের সুবিধার জন্য কুমোরটুলিতে এসে বসবাস করতে শুরু করেন। কলকাতায় বারোয়ারি পূজা প্রচলনের সাথে সাথে মূর্তি নির্মাণ শিল্প প্রাধান্য পেতে থাকে। এই প্রতিমা শিল্পীরা বংশ পরম্পরায় পাল বংশীয়। এখানকার বেশিরভাগ শিল্পীদের পূর্বপুরুষ নদিয়ার কৃষ্ণনগরের হলেও শেওড়াফুলি, ঢাকা, বিক্রমপুর থেকেও এসেছে বহু পরিবার। বংশ পরম্পরায় আজও তারা গড়ে চলেছেন মাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি। এখানকার শিল্পীদের অসাধারণ শিল্প সুষমামণ্ডিত মৃন্ময়ী মূর্তি রচনা কুমোরটুলিকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। একটি প্রতিমা তৈরি শুরু হয় বাঁশ আর খড় দিয়ে কাঠামো গড়ে তোলার মধ্য দিয়ে। এরপর গঙ্গার মাটি দিয়ে দেওয়া হয় প্রথম প্রলেপ। তারপর ধাপে ধাপে যুক্ত হয় শরীরের রূপ, মুখাবয়ব, চোখের আঁচড়। প্রতিটি তুলির আঁচড়ে, প্রতিটি মাটির ছোঁয়ায় ফুটে ওঠে ভক্তির রূপ। সব শেষে আসে রং, পোশাক ও অলঙ্কারের সাজসজ্জা। ছোট বা বড়, প্রতিটি মূর্তি যেন এক একটি মাস্টারপিস, যা কারিগরদের দক্ষতা, ধৈর্য ও ভক্তির পরিচয় বহন করে।
এখানকার কারিগররা সারা বছর ধরে কাজ করেন। পুজোর আগে তাদের কর্মশালায় রাত দিন এক হয়ে যায়। এখানেই বংশ পরম্পরায় বসবাস করেন এবং মূর্তি গড়েন কয়েক শত মৃৎশিল্পী এবং তাদের পরিবার। এরা শুধু দুর্গা প্রতিমা গড়েন তা নয়, বছরব্যাপী বিভিন্ন পূজার দেবদেবীর মূর্তিও এরা গড়েন। এদের পাশাপাশি অঙ্গাভরণ, সাজসজ্জা, বিশেষ করে শোলার এবং রাংতার মুকুট, কণ্ঠহার, কানের দুল, চাঁদমালা প্রভৃতি প্রস্তুতকারী আরেক গোষ্ঠীও বসবাস করেন এবং তাদের তৈরি গহনাতেই দেবী শালঙ্কারা হয়ে ওঠেন। তবু আর্থিক অনিশ্চয়তা সবসময়ই থাকে। এখন অনেকে ফাইবার গ্লাস বা থার্মোকলের প্রতিমাও বানাচ্ছেন, যা দীর্ঘস্থায়ী। এতে মাটির প্রতিমার কদর কিছুটা কমেছে। তবুও ঐতিহ্য রক্ষার জন্য অনেক শিল্পী এখনও মাটির প্রতিমার দিকেই আস্থা রাখেন। তারা চান ভবিষ্যৎ প্রজন্ম যেন এই শিল্প হারিয়ে না ফেলে। আধুনিকতার চাপে অনেকে কাজ ছেড়ে অন্য পেশাও চলে যাচ্ছেন, তবে বেশিরভাগই বিশ্বাস করেন এই শিল্প তাদের পূর্বপুরুষের উত্তরাধিকার। এটা শুধু রুটি রুজির উপায় নয়, এর সাথে জড়িয়ে আত্মার বন্ধন। শারদীয়ার আগে কুমারটুলিতে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে লোকজন প্রতিমা কিনতে আসেন। ছোট প্রতিমা থেকে বিশাল মণ্ডপসজ্জার জন্য তৈরি প্রতিমা, সবই পাওয়া যায় এখানে। কুমারটুলির প্রতিমা শুধু কলকাতায় নয়, সারা বিশ্বের বাঙালির কাছে পৌঁছে গেছে। আমেরিকা, কানাডা, ইউরোপ, এমনকি জাপান ও অস্ট্রেলিয়াও পুজোর জন্য পাঠানো হয় প্রতিমা। কুমারটুলি তাই আজ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বাঙালির কাছে এক